পরিস্থিতি সামাল দিতে বললেন। থাক থাক ছাড়ো, বাচ্চা মেয়ে কি বলেছে। তুষি, তুমি এখন যাও। তুষি আর কথা বাড়ালো না। খিচড়ি আসা তবিয়তের রাশ টানতে কাপটা টেবিলে রাখলো চুপচাপ। তার প্রস্থান দেখে শওকত কটমটিয়ে উঠলেন। কত বড় সাহস দেখলে, কিভাবে আমার মুখের উপর আমাকে ধরিবাজ বলে গেল। তনিমার স্বর নরম। আহা থাক না, বাদ দাও। মেয়েটা অত আদব কায়দা জানে না, বাবা মা নেই। দাদির কাছে কতটুকুই বা শিখেছে বলো? তুমিও বা কেন ওসব বলতে গেলে? আমি কেন বললাম মানে? আমি বলেছি বলেই ও বলবে? তনিমা তর্কে যেতে চাইলেন না, প্রসঙ্গ কাটতে বললেন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। কিন্তু ব্যাপারটা পছন্দ হলো না শওকতের। কথার ভাঁজে তির্যক তীর ছুড়লেন তিনি। তোমার মনে হয় না তুমি মেয়েটাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলছো? একটা বস্তির মেয়েকে তো এত মাথায় তোলার কোনো কারণ দেখছি না। তনিমার স্বর শান্ত। ও বস্তিতে বড় হয়েছে, ভাগ্যক্রমে তোমাদের মতো আলিশান বাড়ি পায়নি। তাই বলে বস্তির মেয়ে ট্যাগটা এভাবে ওর সাথে জুড়ে দিও না। এটা তো কারো স্থায়ী পরিচয় হতে পারে না, তাই না? সমাজের অবস্থানের দিক থেকে ছোট হলেও মানুষটাকে তো খুব ছোট করে দেখতে হবে, এটা কিন্তু ঠিক নয়। শওকত কঠিন গলায় বললেন। যে যা, আমি তাকে তাই বলতে শিখেছি। ও এমন কেউ নয় যে ওকে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে। তনিমা চসূচক শব্দ করলেন। বিরক্তি গিলে বললেন। তোমাকে আমার নতুন করে কিছু বলার নেই। আফসোস হলো আমার ছেলেটা বাকি সব কিছু আমার মতো পেলেও অহংকার পেয়েছে ঠিক তোমার মতোই। যাকগে, ওসব নিয়ে কথা বলতে চাই না, নিচে যাই দেখি। তনিমা বিরতি নিলে বাক্য ছুড়লেন শওকত। কথা কাটাচ্ছ তনিমা, কাটাও, কিন্তু একটা কথা মনে রেখো, লাই দিয়ে বাঁদরকে কখনো মাথায় তুলতে নেই, তাহলে একসময় তারা চুল ছিঁড়ে নেয়। তনিমার উত্তর এলো সাথে সাথে। ও বাদন নয়, ও আমার ছেলের বউ। শওকত বিদ্রুপ করে বললেন। ছেলের বউ? ছেলে নিজেই তো ও মেয়ে, বউ বলে মানে না। সেটা এখন মানে না, কিন্তু ভবিষ্যতে যে মানব না তার কি গ্যারান্টি? শোনো, বিয়ে কালেমা তো আর মিথ্যে নয়। হয়তো এভাবে একসাথে থাকতে থাকতে ওদের মায়ায় জড়িয়ে পড়বে ওরা একে অপরের। হয়তো সংসার ধর্ম নিয়ে অজ্ঞ মেয়েটা একদিন বুঝবে ঠিকই এই বাড়িতে তার অধিকারের কথা। তোমরা যে যাই বলো না কেন, বিয়ের মতো একটা পবিত্র ব্যাপারকে শুধুমাত্র সমাজের এই ছোট বড় ভেদ থেকে আমি অন্তত নিচু করে দেখতে পারবো না। শওকত হাসলেন, ফের সেই তুচ্ছ হাসি। ছেলেকে চেনা নিয়ে প্রায়ই খুব অহংকার করো, এই তোমার চেনার নমুনা? তোমার ছেলে ওই অশিক্ষিত মূর্খ চোর মেয়েটার মায়ায় পড়বে, এসব কখনো সম্ভব? তনিমা ছোট্ট করে শ্বাস ফেলে বললেন। তা অবশ্য ঠিক, সবার মনে মায়া মমতা থাকবে এমনটা নয়। শত হলো বাপের রক্ত আছে গায়ে। শওকত ফুঁসে উঠলেন অমনি। তনিমা, আবার সে এক কথা, আমার দুর্বলতা ধরে বারবার খোঁচা দেয়াটা দেখেছি তোমার অভ্যেস হয়ে গেছে। তা কি বলবে এখন? তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, এসবই তো, তাই না? বলো বলো, তর্ক জেতার খাতিরে ওসব পুরনো অস্ত্রের প্রয়োগ ছাড়া আর কি বা পারবে তুমি? তনিমা কাষ্ঠ হেসে বললেন। আমি কিছু না বললে তুমি বুঝে গেলে, তাহলে তো আর আমার কথা বলার কোনোই দরকার পড়লো না। আসলে আমি বলতে চেয়েছিলাম, স্বার্থ ছোট থেকে দেখেছে ওর বাবা ওর মাকে সম্মান করেনি, তাহলে সেই ছেলে নিজের বউকে কি করে সম্মান করবে বলো? যাই হোক, ছেলেরা তো বাবাকে দেখেই শেখে। ভদ্রলোক আশ্চর্য চোখে বললেন। তুমি তোমার সাথে ওই মেয়েটার তুলনা করছো? ওই মেয়েটা একটা চোর, অমন রাস্তার মেয়ের সাথে নিজের তুলনা করছো তনিমা? আমাকে যুক্তিতে হারানোর জন্য নিজেকে অন্তত এত ছোট জায়গায় নামিও না যেখান থেকে আর ওঠা না যায়। তনিমার পরিষ্কার উত্তর এলো। আমি কখনো পয়সা দিয়ে মানুষকে বিবেচনা করতে শিখিনি। আমার কাছে সবাই মানুষ, আর নানান পরিস্থিতিতে সেই মানুষের স্বভাব বিগড়ে যায়। হতে পারে তুষির সাথেও এমন কিছু হয়েছে। যাই হোক না কেন, আমি এখন আর ওর অতীত জানতে চাই না। ও আমার স্বার্থের বউ, আর এটাই এখন
ওর একমাত্র পরিচয়। যেই দিন মেয়েটা সংসার নিয়ে একটু সিরিয়াস হবে সেই দিন আমি নিজে ওর অধিকার বুঝিয়ে দেব ওকে। তুমি বরং তোমার ব্যবসা নিয়ে ভাবো। এসব সংসারের ব্যাপারে তো আগে তো কখনো মাথা ঘামাওনি, তাই আজও ঘামিও না। অনুরোধ। তনিমা বেরিয়ে গেলেন। ক্ষোভে কিরমির করে উঠলেন শওকত। টকবকে রক্তের ধাঁচ নিয়ে চায়ের কাপটাকে তুলেই আছাড় মারলেন মেঝেতে। তুষি হেলে দুলে হাঁটছে, গুনগুন করে গান তুলেছে গলায়। সদ্য সদ্য থ্রিপিস পড়েছে বলে ওর না খুব একটা গায়ে থাকতে নারাজ, বারবার ঢলে ঢলে হাত খসে পড়ছে। তুষির অবশ্য ওড়না নিয়ে মাথা ব্যথা কম। ইউষা ওকে নিজের থেকে আরো 5টা জামা দিয়েছে। আর বড়ই আশ্চর্যের ব্যাপার, রেহনুমা নিয়ে কিচ্ছু বলেননি। ভদ্রমহিলার বোধহয় একটাই লক্ষ্য, তুষিকে দিয়ে কাজ করানো। তুষি ওড়নার মাথা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিল। ও ঘরে এক দম্পতির মাঝে যাকে নিয়ে একটু আগে ঝড় বয়ে গেল, সেই মেয়ের এমন ফুরফুরে মেজাজ বাড়ির পাপোশগুলো মেনে নিতে পারেনি বোধহয়। হাঁটার ফাঁকে পাটা বাঁধলো ওতে। ব্যাস, তুষি হুমড়ি খেলো। মেঝেতে থুবড়ে পড়া তা থেকে নিজেকে বাঁচাতে দুহাত দিয়ে আঁকড়ে ধরলো বিশাল দরজার কপাটটাকে। কাঠের সাথে শুকনো শরীরের সংঘর্ষের শব্দ হলো কিছু। অমনি ঘাড় ফিরিয়ে চাইলো অয়ন। তুষি কোনো রকমে ঠিকঠাক হয়ে দাঁড়িয়েছে। ও বলল, কে? মেয়েটা ভয় পেল, শির দ্বারা সোজা করে ভাবলো, এই রে, এটা কার ঘর? ওই ডক্টরের নাকি? বিটকেল পুলিশের ভাই তো নির্ঘাত আরেক বিটকেল হবে। তুষি বিপদ বাড়াতে চাইল না, ছুটতে নিল হুড়মুড়িয়ে। সহসা ডাক ছুড়ল অয়ন। এ দাঁড়াও। থামলো মেয়েটা, জিভ কাটলো চোখ বুজে। অয়ন গম্ভীর কণ্ঠে বলল। এদিকে এসো। তুষি তৎপর চিবুক নামিয়ে নিল বুকে, একটা অপরাধী ভাব করে ঢুকলো ঘরের ভেতর। যদিও মনে হচ্ছে অয়ন বদ পুলিশের মতো অতটা জাদ্রেল হবে না। প্রথম দিন যখন ও পড়ে গেল, কি সুন্দর ঔষধের কথা বলেছিল লোকটা। তারপর ওই দিন গাড়ির দরজা খুলে বের করলো ওকে, তাও তুষির বুক দুরুদুরু করছে। এমন করে ডাকলো, কি বলবে কে জানে। অয়নের রুম সাদামাটা, অত আহামরি বাড়তি জিনিস নেই। খাটের পাশে একটা মাঝারি কাউচে বসে পড়ছিল সে, হাতে মোটা বই, চোখে চশমা। তুষির সামনে এসে দাঁড়াতে চশমা খুলে বন্ধ বইয়ের ওপর রাখলো অয়ন। প্রশ্ন করলো ওভাবেই, ঘরে উকি মারছিলে কেন? কিছু চুরি করবে? সজনে মাথা ঝাঁকায় তুষি। না না না, আমি তো হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিলাম, দরজাটা সামনে পেয়ে ধরলাম, আর তাতেই। অয়ন ভ্রু উচালো। তাই কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি বলছো? এর আগে তো একবার আমার ওয়ালেট চুরি করলে। তুষি লজ্জা পেল, বিব্রতকর লজ্জা। খুব আস্তে করে বলল, ওটাতে বেশি টাকা ছিল না। সে না থাকুক, কিন্তু চুরি তো করেছিলে। কারো 1 টাকা চুরি করলো অন্যায়। মহাবিরক্ত মেয়েটা। হুহা করল না। এটা এমন এক বাড়ি যেখানে ন্যায় অন্যায় নিয়ে 4 বেলা জ্ঞান দেওয়া হয়। তুষি মনে মনে অয়নের কথা ভেঙ্গালো। কারো 1 টাকাও চুরি করা অন্যায়? এলেন আমার জ্ঞানের পিতা। নিজেদের বেলায় এত অন্যায় বুঝিস, তাহলে আমার বেলায় কি? হ্যাঁ, আমাকে যে এভাবে বাড়িতে গুম করে রেখে সব কাজ করাচ্ছে, সেটা বুঝি খুব আনন্দের ব্যাপার, তাই না? মুখে মেয়েটা বলল না কিছু। চোখ দুটো ঘোরাতেই নজর বিঁধল অয়নের ঘরে। দেয়ালের একটা বিশাল অংশ জুড়ে বইয়ের তাক। তুষির মুখ হা হয়ে গেল, চোখ কপালে তুলে বলল, এত বই? কপালে ভাঁজ ফেলল অয়ন। বিভ্রান্ত হলো তুষির আলোকিত মুখখানা দেখে। চোরেরা কখনো বই নিয়ে ভাবে? তুষি শুধু ভাবলই না, চপল পায়ে বইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে বিস্ময়ের ভেলকি। মনে হচ্ছে ছোট্ট একটা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সে। অয়ন প্রচুর বই পড়ে, ফিকশন, নন ফিকশন থেকে সবকিছু। তুষি হাত বাড়াতে নিয়েও গুটিয়ে আনলো, পিছু ফিরে বলল। আমি একটু ছুবো? অয়নের বিভ্রম প্রগাঢ়, বলল তাও। হুম। চটপট একটা বই হাতে নিল তুষি। বানান করে করে লেখকের নামখানা পড়ল। সময় লাগলো তাতে। পরপর প্রফুল্ল চিত্তে বলল, হুমায়ুন আহমেদ। উনি বুঝি বইও লেখেন? আকাশ থেকে পড়ল অয়ন। তুমি ওনাকে চিনো? তুষি তুরন্ত মাথা নাড়ে। হ্যাঁ, বস্তিতে বায়াদের ঘরে সাদা কালো টিভি ছিল একটা। প্রত্যেক শুক্র শনি করে সিনেমা হতো। ওনার বানানো কতগুলো সিনেমা যে দেখেছি আমি। অয়ন মনোযোগ দিয়ে দেখলো তরুণীর ঝলমলে মুখটা। সেদিনের সুযোগ পেয়ে তার পকেট কাটা তুষি আর বাচ্চাদের মতো এক একটা বই হাতে নিয়ে ছোঁয়া তুষির মাঝে আজ যেন বিস্তর ফারাক। তাহলে সে কোনটা সত্য কোনটা আসল? তাকের একপাশে ইংরেজি গল্পের বই রাখা। তুষি একটার পাতা উল্টে বলল,
এগুলো তো ইংরেজি, আপনি ইংরেজি বইও পড়েন? আমার না ইংরেজি শেখার খুব শখ। ওই যে বিদেশিরা ঝরঝর করে বলে না, অমন বস্তিতে তো উল্টাপাল্টা করতাম, কেউ ধরতেই পারতো না। কিন্তু আপনাদের বাড়িতে সবাই এত পড়াশোনা জানা, অভ্যাসে দুটো ভুলভাল করে হলেও খুব একটা কিন্তু বলি না আমি এখন। বলে ফিক করে হেসে ফেলল তুষি, যেন ভারী মজার কথা শুনিয়েছে। অয়ন হাসল না, বরং সূক্ষ্ম নজরে মেপে নিল ওকে। বসা থেকে উঠে এলো এবার, জিজ্ঞেস করলো কোমল স্বরে। তুমি বই পড়বে? তুষি ভ্রুর কপালে। আমি না না না। ইংলিশ বইয়ের কথা বলিনি। হুমায়ুন আহমেদকে চিনো তো? পড়বে একটা? তুষি মাথা নোয়ালো, মেকি ইজ্জতের ব্যাপার স্যাপার দূরে ঠেলে বলল। আমি তো অত পড়াশোনা জানি না, ক্লাস 3 পর্যন্ত পড়েছিলাম। এত কঠিন কঠিন বাংলা শব্দ বুঝবই না কিছু। অয়নের মায়া হলো, ভালো লাগলো কিছুটা। এ বাড়িতে তো ও ছাড়া তেমন কেউই বই টই পড়ে না, তাই তুষির আগ্রহ একটা তীক্ষ্ণ শব্দে করা নাড়ল মনে। বলল, আচ্ছা বেশ, চাইলে আমি তোমাকে পড়ে শোনাতে পারি। চোখে অবিশ্বাস নিয়ে চাইল তুষি। আপনি পড়ে শোনাবেন? শোনাবো, তবে সবসময় হবে না, যখন ফ্রি থাকবো তখন। আর সেটাও আমার মোডের উপরে ডিপেন্ড করবে। তুষির অত ভাবনা চিনতে নেই, যা পায় তাই সই, সজরে ঘাড় নাড়ল। হ্যাঁ হ্যাঁ। অয়ন চেয়ার দেখালো। বসো। তুষি বসলো, দৃষ্টির ওই অভিভূতি নিয়ে শেলফে চেয়ে রইল তখনও। অয়ন পরের প্রশ্ন ছুড়ল। কফি খাবে? তুষির কাছে কফি দামি খাবার, ছোট থেকে জেনেছে ও সব বড় লোকদের জিনিস। চুলায় জাল করা রং চা কিংবা টঙের দুধ চাটাই বড় জোর খেয়েছে সে। এক কথাতেই মাথা ছাকালো। হ্যাঁ। তুষি ভেবেছিল অয়ন কফির জন্য বাইরে যাবে, অথবা রেশমিকে বলবে এনে দিতে, কিন্তু ওকে রুমের কোণার দিকে পা বাড়াতে দেখে ভ্রান্ত হলো কিছু। এ ঘরে একটাই বড়সড় জানালা, হুড়হুড় করে যা আলো আসে তাতেই ঝকঝক করে সব। জানালার পাশ ঘেঁষে একটা কফির কর্নার বসিয়েছে অয়ন, ছোট একটা টেবিলের উপর সব সরঞ্জাম রাখা। কফি মেকারে হাত দিতে কৌতূহলে এগিয়ে এলো তুষি, পাশে দাঁড়িয়ে বলল। এটা দিয়ে বানাবেন? হ্যাঁ। এই মেশিনটাকে আমি অনেক দোকানে দেখেছি। আপনারা কত বড় লোক, ঘরের ভেতরেও কফি বানানোর মেশিন থাকে। অয়ন হেসে ফেলল, বলল। তোমাকে প্রথম দিন আমি যতটা চালাক আর দ্রুত ভেবেছিলাম, তুমি তার আশেপাশেও নও। পকেট মারতে তোমার হাতটা পাকা হলো, মাথাটা কিন্তু এখনো খুব কাঁচা। তুষির কথার মারপাত ছাড়াতে গেল না, মন দিয়ে দেখলো মেশিনের সরু ট্যাপ দিয়ে গড়িয়ে কফি পড়ার দৃশ্য। অয়ন খেয়াল করে বলল। এখন বলো না যে এটাও শিখতে চাও। তুষির চোর মুখে তাকালো, কণ্ঠ মৃদু। না মানে কিভাবে বানায় এটা দিয়ে? শ্বাস ফেলে মাথা নাড়ল অয়ন, ফিল্টার হোল্ডার দেখিয়ে বলল। এটা ধরো। তুষি উৎফল চিত্তে হাত বাড়াতে গেল, ওনার ঝাপটা লাগলো পাশের খালি কাপের গায়ে। কাচের তৈরি মগটা উল্টে পড়তে নিলে ঘাবড়ে গেল অয়ন। মার্বেল মেঝেতে পড়লে কাচ নিশ্চিত ভাঙবে, টুকরো টুকরো হয়ে গড়াবে এদিক সেদিক। সতর্কতায় ছেলেটা ছিটকে এক পা সরল পিছনে, তবে কাপটা মেঝে অব্দি পৌঁছালো না। চট করে এক হাত পেতে ধরে ফেলল তুষি, চোখ তুলে অয়নের দিকে চাইলো। তারপর ছেলেটার মুখ ভরকে যাওয়ার ছাপ বসেছে, গোল গোল চোখে হতবুদ্ধিতা ভাব। একটু আগে ওকে বোকা বলা মানুষটার চেহারায় এমন তবদা খাওয়ার চিহ্ন দেখে মজা পেল তুষি, খিলখিল করে হেসে উঠল জোরে। অয়ন ধাতস্থ হলো, গলার শ্লেষা কাটাতে মুখের সামনে হাত নিয়ে কাশলো একটু। তুষি তখনও হাসছে, কিসে এত আনন্দ পেয়েছে কে জানে। কপাল গুছিয়ে রেখেই মেয়েটার পানে ভালো করে চাইলো অয়ন। খেয়াল করলো জানালার গ্রিল মারিয়ে নরম সূর্যের একটা আড়াআড়ি কিরণ তুষির ফর্সা মুখে বসেছে। ক্ষুদ্র গভীর গর্তের মতো টোল পড়েছে গালে, লালচে ঠোঁটের সাথে হাসছে ডাগর চোখ। দৃষ্টিতে অপার দীপ্তির সঙ্গে মুখশ্রীতে খুব আশ্চর্য মায়া। অয়নের কেন যেন মনে হলো এতটা মায়া বোধ হয় অন্য কিছুতেও কখনো দেখেনি। শিশির ভেজা শিউলির মতো বা ভোরের আলো ফুটতে চাওয়া পুষ্পের মনোরম যে সৌন্দর্য, মেয়েটা কি সেই সৌন্দর্যের মতোই সুন্দর? রাত 1টা বাজে বোধ হয়। নিস্তব্ধ বাতাবরণ ছুঁয়ে কুকুরের ঘেউ ঘেউ ডাক ভেসে আসছে হাওয়াতে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, জানালার পর্দা মারিয়ে হুড়মুড় করে আসা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে ফ্লোর। বৃষ্টি হচ্ছে হয়তো। স্টোর রুমের ছোট জানালা ভেদ করে বাজির ছিটকে পড়া আলোতে সেটুকু বুঝতে পারছি তুষি।
মেয়েটার চোখে ঘুম নেই, না আছে মনের কোণে একটুখানি শান্তি, অথচ উঠেছিল কাক ভোরে। এতক্ষণে নির্ঘাত ঘুমিয়ে মরে যাওয়ার কথা। তুষির মাথায় দাদির চিন্তা ঘুরছে, একা একা কি করে থাকছে দাদি, খাওয়া দাওয়া করছে তো, ওর জন্য খুব কান্নাকাটি করে নিশ্চয়ই, করবি তো, ও ছাড়া দাদির তো কেউ নেই। অন্তত বোধ হবার পর দাদির কোনো আত্মীয় স্বজন তুষি দেখেনি, না দেখেছে নিজের বাবা মাকে। তুষির কাছে যেমন দাদির সব, দাদির কাছেও ও তাই। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। ইয়াসির নিঃসন্দেহে একজন সৎ পুলিশ অফিসার, যে সামান্য অপরাধও বরদাস্ত করতে জানে না। আচ্ছা, টাকার লোভে বিয়ে করার অপরাধও ওনার কাছে ঠিক কতটা বড়? শাস্তি কি এখনো কমেনি? তুষিকে কি সারা জীবন এখানে আটকে রাখবে লোকটা? মেয়েটার মলিন মুখের মাঝে দুটো বিমর্ষ চোখ সজাগ হয়েছে। নিজেকে এক অসহায় পাখির মতো লাগছে, যাকে ধরে বেঁধে খাঁচায় পড়ে দিয়েছে আসির। প্রতিনিয়ত যে পাখি ওড়ার আশায় আকাশ দেখে যায়, ছটফট করে মরে, তুষির দশাও এরকম, কম কিছু নয়। কাউরানের অলিগলিতে মেতে থাকা মেয়েটা ভাগ্যদোষে কেমন আটকে গেল এখানে, কবে ছাড়া মিলবে কে জানে। তুষির আর ঘুম এলো না, উঠে বসল দ্রুত। ইউষা রাত জেগে পড়াশোনা করে, তার সামনে পরীক্ষা কিনা। ওর ঘরের দিকে রওনা করলো সে। দরজায় টোকা দেয়, খুব আস্তে ডাকলো। ঐশা ঘুমোচ্ছ? ওপাশ থেকে প্রশ্ন এলো। কে? তুষির জবাব ফিসফিসে। মিস তুষি, দরজা ওপেন প্লিজ। ইউষা হেসে ফেলল, উঠে এলো টেবিল ছেড়ে। এখনো ঘুমাওনি কেন? তুষি ভেতরে ঢুকে বলল, আসছেই না, একটু গল্প করতে এলাম। এ বাড়িতে তো তুমি ছাড়া আমার কথা বলার কেউ নেই। নিষ্পাপ স্বীকারোক্তি শুনে ফের হাসল ইউষা। পেলব হাতটা ধরে খাটে এনে বসালো। তুষি বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, জানো, তোমাদের বাড়িতে দুটো পক্ষ আছে, একটা ভালো আর একটা খারাপ। তাই? খারাপ পক্ষে নিশ্চয়ই আম্মু আর মেঝো ভাইকে রেখেছো। তাহলে ভালোতে কে কে আছে শুনি? তুষি ভ্রু পাকালো। মেজো ভাইয়াকে? ইউষা দুষ্টমি করে বলল। কে আবার? তোমার বর? গুরুতর চোখে চাইলো মেয়েটা। বদ পুলিশটা মেজো? আমি তো ভাবলাম উনিই সবার বড়। না, ভাইয়া মেঝো, অয়ন ভাইয়া ছোট, আর ওনাদের সবার বড় হচ্ছে সায়ন ভাই। যদিও মেঝো ভাইয়ার সাথে ওনার বয়সের গ্যাপ সামান্য, 1-1.5 বছর হবে হয়তো। সাগ্রহে প্রশ্ন ছুড়ল তুষি। কোথায় থাকেন উনি? এখানে এসে থেকে তো দেখলাম না। ইউষার মুখখানা মলিন হলো। অমনি দীর্ঘশ্বাস ফেলে বলল, মারা গিয়েছেন। ওনার যখন 13 বছর বয়স, তখন একবার একটা রোগ হয়, তাতেই। পরপরই বলল, শিশু বণিক আগের কথা, তখন আমার জন্মও হয়নি, বুঝছো? ছাড়ো ওসব। তুমি আজ অয়ন ভাইয়ার ঘরে গেছিলে? তুষি মাথা নাড়ল। হ্যাঁ। ও ব্যগ্র চোখে শুধালো। কেমন লাগলো তোমার অয়ন ভাইকে? তুষি মিটমিটিয়ে হাসে। ভালোই। আচ্ছা, তোমার বুঝি অয়ন ভাইকে খুব পছন্দ? সোজাসুজি প্রশ্নে ইউষা হক চকালো, থতমত খেলো, আমতা করে বলল, না, তা হবে কেন? আমি সেজন্য বলিনি, এমনিই জিজ্ঞেস করলাম। তুষি শব্দ করে হেসে ফেললো এবার। এতে লজ্জা পেল মেয়েটা। তুষি শব্দ করে হেসে ফেললো। এত লজ্জা পেল মেয়েটা। মাথা নোয়াতে ও চিবুক ছুঁয়ে বলল, উনি খুব ভালো মানুষ, আমাকে কফি করে খাওয়ালেন জানো। তোমার পুলিশ ভাইয়ের মতো তো একেবারেই নন। কি সুন্দর ব্যবহার। ওনার ঘরে না অনেক বই আছে, আমি তো প্রথম দেখে খুব অবাক হয়েছিলাম। ইউষার লজ্জা তখনও কাটেনি। মিহিস্বরে বলল, ভাইয়া অনেক বই পড়ে। কিভাবে যে পড়ে! আমি তো একাডেমিক বইয়ের বাইরে কিছু পড়তেই পারি না, মাথা চক্কর দেয়। তুষি ফোঁস করে শ্বাস ফেলে বলল, আমার ভাগ্যে তো একটাও নেই। আমার না পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু অভাবের কারণে দাদি পড়াতে পারেনি। তাই কাউকে পড়তে দেখলে বা কোথাও বই দেখলে খুব অদ্ভুত টান কাজ করে আমার। এই যে মাঝরাতে তোমাকে দেখে ভাবি, ইস কি আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমিও যদি একটু কলেজ যেতে পারতাম। ইউষার মুখে আধার নামে, হাতটা ধরে বলল, মন খারাপ করো না, তুমি খুব স্বচ্ছ তুষি, একটা আয়নার মতো স্বচ্ছ। পড়াশোনা জেনেও সবাই এত স্বচ্ছ হতে পারে না। তুষি চোখ শুরু করলো। তুমি কি করে বুঝলে? জানি না, তবে তোমার প্রতি আমার ভীষণ মায়া কাজ করে, মনে হয় একদম আমার নিজের কেউ। তুষি আবার হাসলো, খিলখিল করা মুক্ত বাতাসের মতো হাসি।
আমার মতো বস্তির মানুষ তোমার কাছের, এসব তোমার মা শুনলে আবার বকা খাবে। ইউষা কিছু বলতেই যাচ্ছিল, আচমকা দরজায় টোকা দিল কেউ একজন। আধা ভেজানো দোরের ওই পাশে ইয়াসিরকে দেখে শশব্যস্ত দাঁড়িয়ে গেল মেয়েটা। তুষি উল্টো ঘুরে বসেছিল তখন। ইউষার হাব ভাব দেখে কৌতূহল